প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান। দর্শক, সরকার টাকা খুঁজছে, হন্যে হয়ে খুঁজছে। সরকারের আসলে কেন এত চাপে পড়লো এই মুহূর্তে, এবং তারা আমাদের যে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট পার্টনার, উন্নয়ন অংশীদার, যাদের বলা হয় মেইনলি ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক, এনডিবি আছে, সেটা চায়না লেড আরেকটা মাল্টিলেটারাল ব্যাংক, দ্বিপাক্ষিক অংশীদার আছে জাপান, কোরিয়া। সো এই ধরনের বিভিন্ন পার্টনারদের থেকে বাংলাদেশ আসলে টাকা চাচ্ছে বা টাকা খুঁজছে। তো এটা আসলে কেন? এবং আমরা দেখলাম যে ওভার $3 বিলিয়ন এরকম একটা বাংলাদেশ পেতে যাচ্ছে বিভিন্ন অংশীদার এই পার্টনারদের থেকে। সো আমরা আলোচনা করব দর্শক, যে আসলে সরকারের এই মুহূর্তে কেন তারা চাপে পড়লো, অর্থের চাপে পড়লো। তো এটা কি আসলে হঠাৎই চাপে পড়লো, নাকি এটার বিশেষ কোনো কারণ আছে, এবং কোন অংশীদার থেকে কি ধরনের তারা আশা করছে, এবং কবে এই টাকাগুলো পাবে এবং কিসে খরচ করবে, এই ধরনের বিস্তারিত বিষয় নিয়ে দর্শক আলোচনা করব। এই রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট সাইফুদ্দিন সাইফ। সাইফের সাথে আলোচনা করবে এবং আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। সাইফ, স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। এই যে প্রথমেই একটু জানতে চাই যে সরকার টাকা খুঁজছে, খুব চাপে আছে, এটা কি হঠাৎই হলো? কি কারণটা কি? আমাদের অর্থনীতিতে এমনিতে আগে থেকে আমরা চাপে ছিলাম বিভিন্ন কারণে। আপনার বিশেষ করে আপনার কোভিডের পরে ইউক্রেন যুদ্ধ, সব কিছু মিলে আমরা তো এমনিতে অর্থনীতি অনেক দিন ধরে সংগ্রামটা করতেছিলাম। তো এই রিসেন্টলি যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা, এই যুদ্ধটা আমাদের সবচেয়ে বড় বিপদে ফেলে দিল। এখানে হচ্ছে আপনার ফুয়েল, জ্বালানিটা আসলে জ্বালানি তো অর্থনীতির মূল চালিকা শক্তি, আমরা জানি। এই জ্বালানির ক্রাইসিসটা বেড়ে গেছে, কারণ হচ্ছে পাওয়া যাচ্ছে না। হরমুজ পলানি কেন্দ্রিক একটা আপনার সংকট আছে। আমরা মিডল ইস্ট থেকেই মেইনলি ইম্পোর্ট করি, যেটা হরমুজ প্রণালী যেহেতু বন্ধ এখন এই সময়, এবং হচ্ছে পাওয়া যাচ্ছে না, এবং হচ্ছে আমরা অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। যে কারণে হচ্ছে আমাদের এই জ্বালানিতে আমাদের খরচটা বেড়ে যাচ্ছে। যে কারণে হচ্ছে মূলত হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে ক্রাইসিসটা। সরকার হচ্ছে জ্বালানির নিরাপত্তাটা এনশিওর করতে চায়, যে কারণে হচ্ছে সরকার এখন টাকার জন্য, বিশেষ করে বৈদেশিক ঋণের জন্য তৎপরতা বাড়াচ্ছে। এই যে সরকার, ধরেন যে যুদ্ধের আগে আমরা যদি দেখি যে প্রতি ব্যারেল ক্রুড সেটা ছিল $66-67 পার ব্যারেল। তো সেটা কিন্তু আমরা দেখলাম যে এটা 110-15 হয়েছিল। আবার যেহেতু সিজফায়ার নিয়ে আলোচনা হচ্ছে পাকিস্তানে, আজকে আলোচনা, তো সেটা আপনার 100 এসেছে। তো এই যে বাড়তি দামে কিনছে, এটাই কি মেইন কারণ যে সরকারের অতিরিক্ত টাকা দরকার হচ্ছে? আপনার গতকালকে সংসদে অর্থমন্ত্রী যেটা বললেন, আমাদের হচ্ছে জ্বালানি ভর্তুকি দিতে হচ্ছে আপনার 36,000 কোটি টাকা প্রায়। এই টাকাটা আসলে কোথা থেকে আসবে? বাজেটে কত ছিল? বাজেটে হচ্ছে আমাদের কত 6,000-এর মতো এরকম জ্বালানি ভর্তুকি, এটা 24,000 কোটি টাকার মতো বেড়ে গেছে। যে কারণে আপনি যদি দেখেন, আমাদের ডিজেল হচ্ছে আমরা আপনার পার লিটার হচ্ছে 100 টাকা করে আমরা বিক্রি হচ্ছে আমাদের এখানে, যেহেতু আমাদের এখনো মূল্যর সমন্বয়টা হয় নাই। কেনা দরকার হচ্ছে 200 টাকার বা তার একটু বেশি, কিংবা তার একটু কম, কিংবা 178 কিংবা 190 কিংবা 198। সরকার এই যে এটা ধরেন যে সব দেশই আমরা জানি যে অ্যারাউন্ড 100টা দেশ এই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে, মানে বাড়িয়েছে, যেহেতু তাদের বেশি দামে কিনতে হচ্ছে। তো বাংলাদেশ সরকার এত ভর্তুকির চাপ নিচ্ছে, কিন্তু মূল্যটা কেন তারা বৃদ্ধি করলো না? মূল্যর বৃদ্ধি কারণে হচ্ছে মূল্যস্ফীতির একটা চাপ তৈরি হবে জনগণের উপরে। এই কারণে আপনি যারা হচ্ছে আপনার আমাদের প্রতিবেশী দেশ বলেন, কিংবা পৃথিবীর অনেক দেশে হচ্ছে আপনার এই মূল্য সমন্বয়টা করছে, যে কারণে হচ্ছে আপনার ওদের ইনফ্লেশনটা বেড়ে গেছে। আমি আজকে নিউজ পড়তেছিলাম, আমেরিকাতে আপনার ইনফ্লেশন 3.3% হয়েছে। হ্যাঁ, 2 বছরের মধ্যে হাইয়েস্ট। তার মানে হচ্ছে এটা 2 বছরের মধ্যে এত বড় জাম্পও করে নাই। 22 সালের পরে বলতেছে 2.4 থেকে 3.3 হচ্ছে, বিশাল জাম্প করছে। তো আমাদের ইকোনমিতে আমরা তো ইনফ্লেশনের চাপে অনেকদিন ধরে আপনার ইনফ্লেশনের ব্যাপক চাপের মধ্যে আছে। কয় বছর ধরে? আপনি আপনার 24 সাল থেকে আপনি যদি ধরেন, আপনি কিংবা তার আগে থেকেও আমাদের 9%-এর উপরে ইনফ্লেশন। রিসেন্টলি 8% আমরা ডাবল ডিজিট ছিল, সেটা 9, 8.5, 8-এর কাছাকাছি এসেছিল। আবার দেখলাম এই মাসে আমরা এটা বেড়ে গেল। হ্যাঁ, এই মাসে গত মাসে
তুলনায় একটু কমছে কমেছে 8%, 8.71%, বাট আমাদের স্টিল তো মানে হাই, এটা উচ্চ মূল্যস্ফীতি। 9% কারণ আমরা দীর্ঘদিন ধরে মানে এই উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে আছি। এখন যদি আপনার জ্বালানি তেলটা সমন্বয় করতে হবে হয়তো সরকারকে, কারণ উপায় নাই, মানে যেহেতু বেশি দিন যদি যুদ্ধটা চলে সেক্ষেত্রে আমাদের ইনফ্লেশন তো অনেক বেড়ে যাবে। আপনি মানে 24 সালে আমাদের 11% 12% পর্যন্ত ইনফ্লেশন উঠে গেছিল, আপনার জানা থাকলে। তো এই বিষয়গুলো যে এখন যদি ওই মাত্রায় আবার ইনফ্লেশন উঠে, তাহলে তো হচ্ছে আপনার নিম্ন আয়ের মানুষজন, রাইট, সরকার বলেছেন এবং আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রীরাও বলেছে যে তারা এই 200 টাকা বা তার বেশি দামে ডিজেল কিনছে, 100 টাকা বিক্রি করছে। এই ভর্তুকির চাপটা সরকার নিচ্ছে তারা জনগণের কথা মাথায় রেখে, যাতে এই মুহূর্তে আসলে সব কিছুর দাম বেড়ে যাবে যদি জ্বালানির তেল বা গ্যাসের দাম বাড়ানো হয়। সেটাই হচ্ছে যে কারণ। আর একটা বিষয় হচ্ছে আপনার মানে জ্বালানি মূল্যটা অন্যান্য দেশে হচ্ছে আপনার অটোমেটিকলি ওটা হচ্ছে মানে উঠানামা করে, মানে বেড়ে যাচ্ছে। আমাদের এখানে সরকার নিয়ন্ত্রণ করে, যে কারণে হচ্ছে সরকার বাড়াচ্ছে না। আপনার রিপোর্টে আপনি বলেছেন যে এই যে বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার থেকে $3.25 বিলিয়ন বাংলাদেশ পেতে পারে, তো এটা কার থেকে কত, আপনি যদি মেজর কয়েকটা ফিগার বলেন। আপনার মানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ওরা তো হচ্ছে মানে আমাদের সম্ভাব্য যত উন্নয়ন সহযোগী সংস্থা আছে, বাইল্যাটারাল এবং হচ্ছে মাল্টিল্যাটারাল, সবার সাথে যোগাযোগ, মানে মিটিং, একাধিক মিটিং করতেছে, একের পর এক মিটিংয়ে, এবং হচ্ছে চিঠি চালাচালি হচ্ছে। এর মধ্যে আপনার আমরা যেটুকু জানি হচ্ছে ইতিমধ্যে হচ্ছে বিশ্বব্যাংকে হচ্ছে 500 মিলিয়নের জন্য ওটা চিঠি দিয়েছে, এবং হচ্ছে বিশ্বব্যাংকের একটা বড় প্রোগ্রাম মিটিং আছে হচ্ছে আপনার বসন্তকালীন যে সভাটা হয় ওয়াশিংটন ডিসিতে হবে আগামী 13 তারিখ থেকে আপনার 18 তারিখ পর্যন্ত। ওখানে হচ্ছে বাংলাদেশের অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা বিশাল একটা দল যাবে। ওখানেও বাংলাদেশ হচ্ছে মানে আরও এডিশনাল 500 মিলিয়নের জন্য চেষ্টা করবে, যেহেতু ওখানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক কি 500 মিলিয়ন দেওয়ার কমিটমেন্ট করেছে। 500 ব্যাংক দেওয়ার জন্য চিঠি দিচ্ছে, ওরা প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছে আমাদেরকে দিবে। আর হচ্ছে বিশ্বব্যাংকের আরো 500 মিলিয়ন চাইবে, সো 1 বিলিয়ন তাহলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে হতে পারে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা হচ্ছে দুইটা বাজেট সাপোর্ট চাচ্ছি, একটা হচ্ছে 750 মিলিয়ন আর একটা হচ্ছে 250 মিলিয়ন, another 1 বিলিয়ন। আপনার AIIBর কাছ থেকে হচ্ছে আমরা $750 মিলিয়ন চাচ্ছি। এই কালকে পরশু মধ্যে চিঠি চলে যাবে। আর হচ্ছে আমরা জায়গার কাছে 500 মিলিয়ন হচ্ছে আমরা চেয়েছি। এখন পর্যন্ত এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, মানে প্রাথমিক যে হিসাব, এটা বাংলাদেশ চেয়েছে এই ফিগারগুলো যেটা বললেন। এবং কিন্তু তারা কি এই যে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা জাইকা, এদের উত্তরটা কি? বাংলাদেশ এটা চেয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি ওদের ফিডব্যাকটা ভালো, ওরা মানে দিতে রাজি আছে, মানে এগ্রি আছে। AIBও রাজি আছে, জাপানও এগ্রি আছে। কিন্তু জাপান বলতে যাচ্ছে, যেহেতু আপনি জানেন IMF এর একটা রিপোর্ট প্রকাশ হবে আপনার জুনে, যেটা হচ্ছে ওই যে আপনার $4.7 বিলিয়ন যে ওখানে একটা রিপোর্টের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে। যদিও ERD তাদেরকে কনভিন্স করতে পারছে, এবং হচ্ছে মানে আমরা তো আমাদের দরকার হচ্ছে ইমিডিয়েট দরকার, যে কারণে এই অর্থ বছরে যদি আমরা সাইন করতে পারি সেজন্য আমাদের জন্য একটু সুবিধা বেশি। আমরা মানে এই অর্থ বছরেই সরকার এটা ব্যবহার করতে চায়, এটা মানে আপনি বাজেট সাপোর্ট আমরা অর্থ বছর কেন্দ্রিক হচ্ছে আমরা করি আর কি, হিসাবটা করি। আপনি জানেন গত অর্থ বছরে আমরা কিন্তু মানে সর্বোচ্চ $3.4 বিলিয়ন বাজেট সাপোর্ট নিয়েছিলাম সব ডোনার এজেন্সির কাছে, অন্যান্য। তো এইবার হচ্ছে আমরা হচ্ছে এবার আমাদের প্রাথমিক যে হিসাব, এটা আর বাড়তে পারে। আমি যে হিসাবটা দিলাম $3.2 বিলিয়ন, এটা আরো বাড়তে পারে। এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে আমাদের মানে ক্রাইসিসটা কেমন হয়। এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় এটা নিয়ে আরো কাজ করতেছে। ফার্দার যদি ERDও মানে অন্যান্য, যেমন ধরেন আপনি বাইলেটারালদের কাছে আমরা এখনো পর্যন্ত মিটিং করলাম, বাট ওদের কাছে কত চাইবো এটা আমরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানাই নাই ওদের কাছে। যেমন কোরিয়া আছে, ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো আমাদেরকে বাজেট সাপোর্ট দিয়েছিল আগে, তো ওদের কাছেও আমরা যোগাযোগটা করবো আমাকে, যেটা ERD অফিসিয়ালরা বললেন আর কি। এই যে বাজেট সাপোর্ট এটা বলছেন, তো আমাদের এই উন্নয়ন যে অংশীদার পার্টনাররা ওয়ার্ল্ড ব্যাংক, ADB, এরা তো ইউজুয়ালি আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো আছে সেগুলো তো তারা অর্থায়ন করে থাকে। তো এই বাজেট সাপোর্ট আর এই উন্নয়ন প্রকল্পে যে তাদের অর্থায়ন, দুইটার মধ্যে পার্থক্য কি? আপনার বাজেট সাপোর্ট হচ্ছে আপনি মানে আপনার ক্রাইসিস মুহূর্তে তারা হচ্ছে আমাদের ঋণ দিচ্ছে। আপনার বাজেট সাপোর্ট হচ্ছে আমি যখন সাইন করব, সাইনের পরপরই এটা আমাদের মানে রিজার্ভে চলে আসবে, মানে আমাদের রিজার্ভের এটা মানে সহায়ক একটা ভূমিকা রাখে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা আমাদের রিজার্ভে যোগ হবে। আপনি জানেন আমাদের রিজার্ভ সংকট মানে এই মানে আশঙ্কায় আছে, এই যুদ্ধের পরিস্থিতিতে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ার কারণে রিজার্ভ নেমে যায় কিনা, কমে যায় কিনা। হ্যাঁ, এখন তো 30 থেকে
$34 বিলিয়ন মতো আমাদের রিজার্ভ আছে। রিজার্ভের জন্য বাজেট সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার প্রজেক্ট সাপোর্ট যেটা, ওটা হচ্ছে ওটা নির্ভর করে অর্থ আর একটা বিষয়, বাজেট সাপোর্ট তো আপনার এটা হচ্ছে যে ইমিডিয়েট দরকার, আমার জরুরি ব্যয় নির্বাহের জন্য দরকার। হ্যাঁ, আর যেটা একটা উন্নয়ন প্রকল্প 5 বছর 10 বছর 20 বছর ধরে চলে, সুনির্দিষ্ট প্রজেক্টে দিচ্ছে। হ্যাঁ, আর এই টাকাটা এটা হচ্ছে যে ইমিডিয়েট দরকার হয়, সেটার একটা কারণ। আর বাজেট সাপোর্ট হচ্ছে আপনি আপনার মতো করে ঘাটতি বাজেট কিংবা যেখানে আপনার প্রয়োজন ওখানে আপনি ব্যবহার করতে পারবেন। রাইট, সেটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সরকার যেহেতু তার এখন এই যে জ্বালানি আমদানি করতেই অনেক বেশি টাকা লাগতেছে, তো সরকারের তো ধরেন যে আবার সরকারি কর্মচারীদের বেতন ভাতা সেগুলো দিতে হবে, তার কিছু উন্নয়ন প্রকল্প চলমান, সেগুলো তো খরচ করতে হবে। বলা হচ্ছিল, যেটা বলা হচ্ছে এই মুহূর্তে আমাদের যেটা দরকার, মানে বাজেট সাপোর্টটা কেন না হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের জ্বালানি নিরাপত্তা এবং হচ্ছে খাদ্য নিরাপত্তা। আপনি জানেন আমাদের সার আমদানি করতে হয়, মানে 2টা মৌসুমে ওরা চিন্তা করতেছে আগামী 2টা মৌসুমে আমাদের যোগানটা যাতে ঠিক থাকে সারের। আবার হচ্ছে জ্বালানির সাথে কৃষকদের কিন্তু জ্বালানিও লাগে, যে ডিজেল লাগে, তো 2টাই জায়গাতে ওরা মূলত হচ্ছে যে বাজেট সাপোর্টে জোর দিচ্ছে। একটা হচ্ছে জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা। এই বাজেট সাপোর্ট, এই ঋণগুলোর আপনার সুদের হার কেমন এবং এটার পরিশোধের সময়টা কেমন? আপনি সাধারণত বাজেট সাপোর্ট আপনি মানে আমরা কোভিডের এই এখন যে বাজেট সাপোর্টগুলো আলোচনা চলতেছে, এখনো কন্ডিশনগুলো ঠিক করে নাই, আলোচনা চলতেছে ডোনারদের সাথে। আমরা আগেও দেখছি হচ্ছে অনেকগুলো বাজেট সাপোর্ট 3 বছরের গ্রেস পিরিয়ড ছিল, খুব কম, মানে এডিবির কাছ থেকে যে বাজেট সাপোর্ট, এবং হচ্ছে বেশিরভাগই হচ্ছে মার্কেট বেস, মানে আপনার ফ্লোটিং রেটে একটু বেশি, বাট একদম একেবারে কমার্শিয়াল ব্যাংক থেকে বেশি। সেটা হচ্ছে এসওএফআর সুপার প্লাস স্প্রেড থাকে, 2% এর একটা মার্জিন থাকে। আপনার ওয়ার্ল্ড ব্যাংক থেকে, ওয়ার্ল্ড ব্যাংক এডিবি 4-5% আপনার অ্যারাউন্ড ইন্টারেস্ট আপনার পাচ্ছে। হয়তো কন্ডিশনের কারণে এআইবিটা একটু বেশি হার্ড, কিংবা এডিবিটা একটু এডিবির তুলনায় সফট আছে, ওয়ার্ল্ড ব্যাংকটা হয়তো আরেকটু সফট, মানে নির্ভর করে। বাট মানে আপনার হাইলি কমার্শিয়াল লোনের মতোও না। আবার একেবারে ডোনাররা যে ধরনের ঋণ দেয় আমাদেরকে, মানে নমনীয় ঋণ, ওই ঋণও না, মানে একটু কঠিন আছে, গ্রেস পিরিয়ড একটু কম, কিংবা পরিশোধ সময় একটু আমরা কম পাই, মানে অন্যান্য ঋণের তুলনায়। ওকে সাইফ, আমরা আলোচনার শেষের দিকে আমরা যদি বলি যে ধরেন যে বাংলাদেশের অনেক বছর ধরে বলা হতো যে আমাদের যে বিদেশি ঋণ সেটা খুব বেশি না, সেটা সহনীয়, ইন টার্মস অফ জিডিপির সাথে যেটা তুলনা করে সেটা একটা সহনীয় মাত্রায়। কিন্তু আবার আমরা গত 2-3 বছর শুনেছি যে কেউ আলোচনা করেছে যে এটা কিন্তু বাড়ছে, এবং আমাদের সেটা আমরা কিন্তু বাজেটে দেখি যে আমাদের ঋণ পরিশোধের যে ব্যয় সেটা খুব সিগনিফিক্যান্টলি বাড়ছে প্রতি বছর, এবং এটা এক ধরনের সরকারের যে ফিসক্যাল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনায়, বাজেট ব্যবস্থাপনায় কিন্তু একটা চাপ সৃষ্টি করছে। সো এই পরিস্থিতির মধ্যে ধরেন যে এই যে আরও বেশি বেশি লোন নেওয়া, তো সামনে আমাদের এই যে ফরেন লোন বা বিদেশি লোনের পরিশোধে, আসল বা সুদের পরিশোধে কোনো রকমের চাপ সৃষ্টি করতে পারে কিনা, ইকোনমিস্টরা কি বলে এইসব ব্যাপারে? আপনার কথা ঠিকই আছে। আমরা হচ্ছে গত অর্থ বছর পর্যন্ত $77 বিলিয়ন হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং। আপনার মানে আমাদের এখানে কি বিদেশি লোনের মানে এটা সরকার যেটা নেই, ওই $77 বিলিয়ন। আপনার তবে একটা ইয়ার বিষয় হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, এবং হচ্ছে এই সরকার তো মাত্র আসলো, ওই সময় কিন্তু তারা অনেক বড় বড় প্রকল্প নেয় নাই, বড় বড় প্রকল্পের ঋণগুলো নেয় নাই, যে কারণে আমরা যেমন ধরেন আপনার গত বছর আমরা সাধারণত $10 বিলিয়ন করে আপনার প্রতি বছর হচ্ছে কমিটমেন্ট নিই, কিংবা অর্থসারও প্রায় একই রকম। গত বছর এটা কমে কিছুটা কমছে, প্রায় $2 বিলিয়নের মধ্যে কমছে। এই অর্থ বছর এখনো পর্যন্ত আমরা দেখি আপনার কমিটমেন্ট রিজেসমেন্ট আপনার অনেক কম, মানে অ্যারাউন্ড 3 নিচে এখনো পর্যন্ত, যে কারণে বাজেট সাপোর্টের কারণে হয়তো এই জিনিসটা বেড়ে যাবে। আর এই মুহূর্তে হচ্ছে যেহেতু সরকার চাপের মধ্যে আছে, যে কারণে অন্তর্বর্তী সরকার কিন্তু অনেকগুলো প্রকল্প প্রস্তাব রেডি থাকার পরেও আপনার কিন্তু বড় ঋণ নেয় নাই, মানে চাপ বেড়ে যাবে এই কারণে। তাদের সময় তো অনেকেই বলে যে আপনার উন্নয়ন প্রকল্পের কাজই হয় নাই, অনেক সময় বন্ধ ছিল, সেটা অনেক প্রকল্প নেয় না। আপনার হচ্ছে যেগুলো পাইপলাইনে ছিল, যেগুলোর কারণে হয়তো আমাদের মানে চাপটা বাড়বে, যে কারণে ওই ধরনের, যেমন আপনার MRT-5 সাউদার্ন একটা মেট্রো রেলের একটা প্রজেক্ট ছিল, আপনার ওই প্রজেক্টটা কিন্তু সব কিছু প্রস্তুত থাকার পরেও কিন্তু সরকার ঋণ নেয় নাই। ওটা এই ধরনের কিছু প্রজেক্ট ছিল আর কি। এই সরকার তো হচ্ছে আসার পর প্রত্যেকটা উন্নয়ন প্রকল্প আবার পর্যালোচনা করা হচ্ছে। এগুলো থেকে হচ্ছে ওদের একটা কথা জায়গায় ওরা খুব গুরুত্ব দিচ্ছে, যে চিঠিগুলো আমরা পাচ্ছিলাম ওখানে বলা হচ্ছে আপনার ভ্যালু অফ রিটার্নটা কেমন আসবে, মানে যে ঋণের প্রজেক্টগুলো
ওগুলোতে ভ্যালু অফ রিটার্নটা মানে আপনি আমাদের দেশে একটা বড় সমস্যা, আপনার ঋণ করে আমরা প্রজেক্ট নিচ্ছি কিন্তু প্রজেক্টটা সময় মতো বাস্তবায়ন করতে পারি না, এবং হচ্ছে বারবার কস্টটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, মাঝপথে মানে দ্বিগুণ তিনগুণ বেড়ে যাচ্ছে, যে কারণে আমরা সময় মতো রিটার্নও পাচ্ছি না, আর আপনার এখান থেকে আমরা আউটপুটটা পেতে অনেক সময় লাগতেছে। ইভেন অনেক সময় তো ফিজিবিলিটি স্টাডি বা সমীক্ষাও প্রপারলি করা হয় না প্রজেক্টটা নেওয়ার আগে। অনেক সময় লোন নেওয়ার পরে তারপরে হচ্ছে ফিজিবিলিটি করে, যেটা আসলে অনেক সময় বাস্তবসম্মত হয় না। এই সরকার এই ক্ষেত্রে হচ্ছে এখন পাইপলাইনে যত বৈদেশিক অর্থায়নের প্রজেক্ট ছিল ওগুলো তো আপনার পর্যালোচনা করতেছে, ওগুলো ওখান থেকে করে পাশাপাশি চলমান যে প্রকল্পগুলো আছে সব ধরনের প্রকল্প ওরা আবার রিভিউ করা হচ্ছে, এবং হচ্ছে প্ল্যানিং কমিশনকে বলা হচ্ছে এই মাসের মধ্যে 30 তারিখের মধ্যে একটা তালিকা, এবং হচ্ছে যেগুলো হাই কস্ট প্রজেক্ট মানে ভ্যালু মানে ওভার কস্টিংয়ে বাস্তবায়ন হচ্ছে ওই প্রজেক্টগুলো তালিকা তৈরি করতে বলা হয়েছে। ওরা এই 30 তারিখের মধ্যে হচ্ছে একটা প্রতিবেদন দিবে। তার মানে হচ্ছে মানে সরকার কিন্তু ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু মানে সাবধানে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আপনার ঋণের চাপটা, আমরা যে মানে আগে যে প্রজেক্টগুলো আমরা মানে ইতিমধ্যে বাস্তবায়ন করছি কিংবা বাস্তবায়ন দিন আছে ওই প্রজেক্টগুলো তো আপনার অনেকগুলো হচ্ছে আপনার গ্রেস পিরিয়ড শেষ। আপনি জানেন রূপপুরের মতো প্রকল্পে আমরা গ্রেস পিরিয়ড আসলে, যেমন ধরেন আপনার রূপপুরে এখনো পর্যন্ত আমরা এই উৎপাদনে যেতে পারি নাই, মানে আমরা প্রায় 2 বছর কিন্তু আমরা মানে আগেই উৎপাদন যাওয়ার কথা ছিল, ওইটা যদি আমরা সময় মতো উৎপাদন দিতে পারতাম এখন হচ্ছে আমাদের 2400 মেগাওয়াট বিদ্যুৎ আমরা কিন্তু দিতে পারতাম। এটা কিন্তু রিনিউয়েবল এনার্জি। এই সময় যে ক্রাইসিসটা যাচ্ছে নিউক্লিয়ার এনার্জি, এই সময় আমাদের জন্য এটা খুবই চমৎকার একটা ভূমিকা রাখতে পারতো। তার মানে হচ্ছে আমরা 2 বছর পরে গিয়ে বিদ্যুৎটা পাচ্ছি। এখনো পর্যন্ত ফুয়েল লোডিং এর একটা ডেট ছিল 7 তারিখ, ওটা আবার পিছানো হয়েছে। তো এখন যে কারণে ওটা যত দ্রুত আসবে তত আবার রূপপুরের কিন্তু পেমেন্ট শুরু হয়ে যাবে আপনার, মানে অলরেডি মানে আমাদের আবেদনের প্রেক্ষিতে 1 বছর প্রিপেমেন্ট পিরিয়ড বাড়ানো হয়েছে, যে কারণে হচ্ছে আমরা 28 সালে গিয়ে এটা দিব। এটার প্রতি মাসে প্রতি বছরে আমাদের 500 মিলিয়নের উপরে কিস্তি পরিশোধ করতে হবে। তার মানে চাপটা তো আর বেশি থাকবে। এই ধরনের প্রকল্প কিন্তু অনেকগুলো প্রকল্প আছে, মেট্রো রেলের প্রকল্পগুলো আছে, মানে কর্ণফুলী টানেলের মতো দেখা যাবে প্রকল্প ঠিকভাবে শেষ হয়নি, আমার লোনের টাকা ফেরত শুরু হয়ে যাবে। এটা একটা বিষয়। আর যেমন আপনার পদ্মা রেল সংযোগের মতো প্রকল্প আছে, অনেকগুলো প্রকল্পের হচ্ছে গ্রেস পিরিয়ড মানে আগামী এই বছর কিংবা আগামী অর্থ বছরের মধ্যে আমাদের পরিশোধ শুরু হবে। তার মানে চাপটা আমাদের বাড়বে। আপনারা জানেন গত অর্থ বছরে আমরা কিন্তু $4 বিলিয়ন পরিশোধ করছি। এই অর্থ বছরে ধারণা করা হচ্ছে মানে অ্যারাউন্ড 5-এর কাছাকাছি চলে যাবে আমাদের পরিশোধ। তার মানে $5 বিলিয়ন পরিশোধ, এটা তো অনেক আমাদের জন্য চাপ তৈরি করতে পারে, 60,000 কোটি টাকার বেশি। ওকে, সাইফুদ্দিন সাইফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম বিস্তারিতভাবেই এবং আপনাদের কাছে শেয়ার করলাম বাংলাদেশ সরকার আসলে কেন বিদেশি লোন খুঁজছে এবং এই মুহূর্তে আসলে তাদের কেন দরকার হচ্ছে বাজেট সাপোর্ট হিসাবে, এবং আসলে সেটা অর্থনীতিতে এগুলোর কী ধরনের প্রভাব সেগুলো পড়তে পারে। তো আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।